আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের মধ্যে রাজনীতির আসল খেলা শুরু হতে যাচ্ছে। এই আসল খেলার শুরু হওয়ার পিছনে 5 সমীকরণ রয়েছে এবং এই 5 সমীকরণের কারণেই বিএনপি সরকার একেবারে যে কোনো মুহূর্তে কুপকাত হয়ে যেতে পারে। আজকে এই বিষয়টা নিয়েই খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রথম যে সমীকরণ আছে সেটা হচ্ছে এই যে 12ই ফেব্রুয়ারি মামু ভাইগনা নির্বাচন করেছে বিএনপি এবং জামাত জোট, তারা সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া। এটা কিন্তু বহির্বিশ্ব থেকে একেবারেই নেগেটিভ একটি ধারণা পোষণ করেছে এই বর্তমান সরকারের উপর। কারণ বহির্বিশ্ব থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে বাংলাদেশে গণতন্ত্র নেই, বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলকে নির্বাচনে আসতে দেওয়া হয়নি তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখার মাধ্যমে। আর দ্বিতীয় সমীকরণ হচ্ছে বিএনপি সরকার ক্ষমতায় আসার 1 মাস পরেই আওয়ামী লীগকে সংসদে বিল পাশ করিয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। এটাও কিন্তু হিতে বিপরীত হয়ে গিয়েছে বিএনপির জন্য। যত সুশীল সমাজ আছে, যত টকশোর মধ্যে আলোচক আছে এবং বাংলাদেশের সাধারণ জনগণ আছে, বিএনপির এই সিদ্ধান্তের বিরুদ্ধে সকলে, জাস্ট বিএনপির অ্যাক্টিভ কর্মীরা ছাড়া। কারণ বিএনপি নিজেদেরকে দাবি করত তারা বাংলাদেশের গণতান্ত্রিক দল, কিন্তু তারা গণতান্ত্রিক দল হয়ে অগণতান্ত্রিক কার্যক্রম করেছে সংসদের মধ্যে। সেটা তো কিন্তু বিএনপির জন্য বিশাল বড় ক্ষতি হয়ে গিয়েছে। আর তৃতীয় আরেকটি বড় সমীকরণ হচ্ছে যে আমেরিকার সাথে বাংলাদেশ বিরোধী যে চুক্তি করা হয়েছিল নির্বাচনের 3 দিন আগে, ডক্টর ইউনূস যে চুক্তি করেছে আমেরিকার সাথে, সেই চুক্তিতে এই বিএনপি এবং জামাত জোট সম্মতি দিয়েছিল। সেই বিষয়টা একেবারেই এখন বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী আছে খলিলুর সাহেব, তিনি ক্লিয়ার করেছিল। সো জনগণের কাছে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে যে বাংলাদেশ বিরোধী চুক্তির পিছনে ডক্টর ইউনূসের দোষ দিয়ে লাভ নাই, বিএনপি জামাত জোট জড়িত। তারা ক্ষমতায় আসার জন্য বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিয়েছে। এটাও কিন্তু বিএনপির বিরুদ্ধে চলে গিয়েছে এই সমীকরণটা। চতুর্থ যে সমীকরণ আছে সেটা হচ্ছে বাংলাদেশে কিছুদিন আগে যে আইনজীবী সমিতি নির্বাচন হয়েছে সেখানে একপাক্ষিকভাবে মামু ভাইগনারা নির্বাচন করে তারাই নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে তারাই বিজয়ী হয়েছে বলে সকল জায়গায় প্রমোট করেছে। কিন্তু ভোট পড়া নাই 30%, 66%, কোন জায়গায় 70% আইনজীবীরা ভোট দেয়নি, কারণ সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই। সেজন্য এই সকল বিষয়গুলো কিন্তু বিশ্বের বিভিন্ন মিডিয়ায় উঠে এসেছে এবং বহির্বিশ্ব থেকেও এই সকল বিষয়কে ভালো চোখে দেখে নাই। তারা বুঝতে পেরেছে দেশের মধ্যে আইনের কোনো বালাই নেই, দেশের মধ্যে আইনের কোনো শাসন নেই বাংলাদেশে, এবং বাংলাদেশে গণতান্ত্রিক কোনো রাজনৈতিক দল বাংলাদেশ পরিচালনা করছে না, এবং বাংলাদেশে বৃহৎ একটি বড় রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ রেখেছে এই বর্তমান সরকার। আর পঞ্চম যে সমীকরণ সেটা সবচেয়ে বড় সমীকরণ, সেটার কারণে বিএনপি সরকার যে কোনো মুহূর্তে কুপকাত হয়ে যেতে পারে, যে কোনো দিন তাদের পতন হয়ে যেতে পারে। এটাই হচ্ছে রিয়েলিটি। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন। সেই নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে। আর শেখ হাসিনাকে যে ব্যক্তি সবচেয়ে বেশি পছন্দ করে, শুভেন্দু অধিকারী, সে প্রধানমন্ত্রী হওয়ার দরে সবচেয়ে বেশি এগিয়ে আছে। সো শুভেন্দু অধিকারী যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশকে বিশাল বড় একটা চাপ প্রয়োগ করা হবে। এই 5 সমীকরণ যদি মিলিয়ে দেখেন, বিএনপি সকল দিক থেকে ব্যাকফুটে, এবং এই 5 সমীকরণের কারণে বাংলাদেশের রাজনীতি অনেকাংশে অনেক দিক থেকে পরিবর্তন হয়ে যেতে পারে এবং সকল কিছু আওয়ামী লীগের পক্ষে চলে আসতে পারে। অলরেডি এই 5টা বিষয়ের কারণে সকল কিছু আওয়ামী লীগের পক্ষে চলে এসেছে। যে আওয়ামী লীগ ফিরতে আরো অনেক সময় লাগতো, সে আওয়ামী লীগ এই বিএনপির এই 5টা সমীকরণের কারণে বিএনপি ব্যাকফুটে চলে গিয়েছে। এই সমীকরণগুলো হতো না আওয়ামী লীগের পক্ষে, বিএনপি কিছু ভুলও আছে, সে কারণে এই সমীকরণগুলো আওয়ামী লীগের পক্ষে চলে গিয়েছে। কিন্তু পঞ্চম যে সমীকরণ, পশ্চিমবঙ্গে বিজেপির জয়লাভ, সেখানে বিএনপির কোনো হাত নেই। সেখানে
বিজেপি দূরদর্শিতার কারণেই বিজেপি প্রথম সরকার গঠন করতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। সো আগামীতে বাংলাদেশের রাজনীতিতে এই সকল বিষয়গুলোর কারণে অনেক বেশি প্রভাব ফেলতে যাচ্ছে। বিএনপি যেটা মনে করেছে যে আওয়ামী লীগ অনেক বছর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না, মিনিমাম তো 10 থেকে 15 বছর বাংলাদেশের রাজনীতি থেকে দূরে থাকবে। এরপর রাজনীতি ফিরে আসলে আরো 10-15 বছর ক্ষমতায় আসতে পারবে না। আমরা মোটামুটি 25 থেকে 30 বছর ক্ষমতায় থাকবো। আর তারেক জিয়া তো চিন্তা করে নিয়েছে আমি যতদিন বেঁচে আছি ততদিনই ক্ষমতায় থাকবো। আর তারেক জিয়ার আশেপাশে যে সকল বুড়ারা আছে তারা তারেক জিয়াকে গুলা মাথায় ঢুকিয়ে দিয়েছে যে আমরা আর বাঁচবো কতদিন, যতদিন বেঁচে আছি ক্ষমতায় থেকেই মরতে চাই। সো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখো, সংসদে বিল পাস করিয়ে আওয়ামী লীগ যদি সার্ভাইভ করে ফিরতে পারে ফিরবে, ফাইট করে না পারলে এভাবে করে পড়ে থাকবে। কথা বুঝতে পেরেছেন? এই সকল বিষয় তারেক জিয়াকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারেক জিয়া বুঝতে পারে নাই পরের প্রজন্ম যারা বিএনপি করে তাদের কি অবস্থা হবে। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এক পা কবরে, তিনি যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। এইরকম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো বিএনপির মধ্যে অসংখ্য নেতা আছে, তারা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তরুণরাই তো বিএনপির হাল ধরবে। সো তাদের অবস্থা তো 12টা বাজায় ফেলবে আওয়ামী লীগ যখন বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে। এই বুড়াদের ক্ষমতায় চিরস্থায়ীভাবে থেকে যাওয়ার জন্য মানে তারা এই ভুল সিদ্ধান্ত নিয়েছে, যতদিন বেঁচে থাকবে ততদিনই ক্ষমতায় থাকবে। এটা আওয়ামী লীগেরও অনেক যারা বয়স্ক বর্ষের নেতা তারাও এই চিন্তা ভাবনা করতো। কি হয়েছে ফলাফল? অনেকের এখন জেলের ভিতর মৃত্যুবরণ করতেছে, অনেকে হাসপাতালে মৃত্যুবরণ করতেছে। লাভ হচ্ছে? কোনো লাভ হয়নি। কথা বুঝতে পেরেছেন? এগুলোতে কোনো লাভ হয় না। ক্ষমতার লোভ যখন মনের ভিতর ঢুকবে তখনই আপনার বিপদ অনিবার্য। সেটাই বিএনপির এখন সামনে হতে যাচ্ছে, একমাত্র বিএনপির কিছু ভুল সিদ্ধান্তের কারণে এবং যে 5 সমীকরণের কথা বলেছে সেই 5 সমীকরণ ঘটে যাওয়ার কারণে। সেখানে বিএনপিরও কিছু গাফিলতি ছিল এবং কিছু ভাগ্যেরও নির্মম পরিহাস। সকল কিছু বিএনপির বিপক্ষে যাচ্ছে। সকল কিছুর মধ্যে আরো অনেক কিছুই ছোটখাটো বিষয় আছে যে বিএনপির বিরুদ্ধে যাচ্ছে। এখন আমি কোনো বিষয় দেখিনি বিএনপির পক্ষে গিয়েছে। চীনের সাথে বিএনপির এখন তেমন ভালো সম্পর্ক নেই, ভারতের সাথে বিএনপির তেমন কোনো ভালো সম্পর্ক নেই। যেখানে নির্বাচনের পরবর্তী সময় বিএনপি তারেক জিয়া যখন ক্ষমতা এসেছে আমরা সকলে মনে করেছিলাম তিনি খুব ইজিলি ভারত সফরে যেতে পারবেন। কিন্তু যখনই আওয়ামী লীগের কার্যক্রমের উপর বিল পাস করে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের কার্যক্রম, তখনই ভারত নাকচ হয়ে যায় এই তারেক জিয়ার উপর। তখন আবার সন্দেহ জাগে তারেক জিয়া কি ভারত সফরে যেতে পারবে, সেটা নিয়েও সন্দেহ। এখন আবার চীন সফরে যাইতে পারবে নাকি সেটা নিয়েও অনেকের মনে কনফিউশন। সো চীনের সাথে তেমন ভালো সম্পর্ক না, চায়নার সাথে তেমন ভালো সম্পর্ক না, সেই দূরের আমেরিকার সাথে ভালো সম্পর্ক করে কি সাউথ ব্লকে টিকে থাকা যাবে? চীন আর ভারত যদি টেকনিক্যালি ভাবে খেলে দেয় রেজিমকে টিকাতে পারবে না রে ভাই। বিএনপির মধ্যে এরকম দূরদর্শী নেতা নাই আওয়ামী লীগের মতো, আর তারেক যেরকম দূরদর্শী নেতাও না। তিনি পাওয়ার রাজনীতি করে, তিনি অ্যাগ্রেসিভ রাজনীতি করে, তার মাথা গরম। বাংলাদেশের মতো এত কোটি জনগণকে তার নিয়ন্ত্রণ করা সম্ভব না। কথা বুঝেন না? ভারতের মতো এত প্রভাবশালী রাষ্ট্রকে সিস্টেমেটিক ভাবে দমিয়ে রাখা তার পক্ষে সম্ভব না। চায়নার মতো এত প্রভাবশালী রাষ্ট্রকে তার পক্ষে দমিয়ে রাখা সম্ভব না, এবং তাদের সাথে ভাইলে থেকেও কাজ করা সম্ভব না। কারণ তারা যেটা চায় তার বিপরীতে করলেই তারা কূটনীতিক ভাবে খেলে দিবে। সেটাই আগামীতে হতে যাচ্ছে। তারা চেয়েছিল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসুক, আওয়ামী লীগের রাজনীতি করুক, বিএনপির সাথে আমরা সম্পর্ক ভালো রেখে বাংলাদেশের মানুষের সাথে আমাদের যাতে সম্পর্ক আরো উন্নতি হয়, এই সরকারের সাথে সম্পর্ক যাতে উন্নতি হয়, বাংলাদেশ সুন্দরভাবে পরিচালনা হোক, এটা চেয়েছিল। কিন্তু হুট করে বালপাকনামি করে তারা আওয়ামী লীগের কার্যক্রমটা সংসদে বিল পাস করে নিষিদ্ধ করে দেয়। সকল কিছু ধূলিসাৎ হয়ে যায়। এখন ভারতের সাথে লোক দেখানো সম্পর্ক আছে, বাস্তবে ওইরকম ভালো সম্পর্ক নাই। এখন তো আরো বেশি খারাপ সম্পর্ক হয়ে যাবে পশ্চিমবঙ্গের মধ্যে বিজেপি সরকার গঠন করার কারণে। সো সামনে ভয়াবহ পরিস্থিতি আসতেছে বাংলাদেশের জন্য এবং বিএনপির জন্য এবং জামাত ইসলামের জন্য। তারা অনেক কঠিন সময় পরিস্থিতি মোকাবেলা করবে। সেটা যদি তারা মোকাবেলা করে টিকে থাকতে পারে থাকবে, আর যদি পতন হয়ে যাবে। কিচ্ছু করার নাই। তাদের কিছু ভুল সিদ্ধান্ত এবং 5 সমীকরণ তাদের বিপক্ষে যাওয়ার কারণে তাদের খুব করুণ পরিণতি হবে, অচিরেই হবে। অচিরে বলতে আবার কালকে মনে করি না, 1 মাসের মধ্যে মনে করি না, হয়তো 6 মাস হতে পারে, হয়তো বা 1-2 বছরের মধ্যে হতে পারে। সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে, হতাশাগ্রস্ত হলে চলবে না। আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছে তাদের জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় সুখবর। ধন্যবাদ সকলকে।